বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সুস্থ রয়েছ, নিরাপদে রয়েছ। প্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের এই ক্লাসটি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য। যদি প্রথম বর্ষের কোনো শিক্ষার্থী থেকে থাকো লাইনে, তাহলে অবশ্যই তোমরা উপকৃত হবে। তো আমরা আজকে দ্বিতীয় বর্ষের জন্য মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের আমরা ব্যক্তিত্ব নিয়ে আমরা আলোচনা করব। আমরা ব্যক্তিত্ব কীভাবে মূল্যায়ন বা পরিমাপ করা যায় সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো আমাদের আলোচনার মূল উপযোগ্য বিষয় হচ্ছে ব্যক্তিত্বের মূল্যায়ন বা পরিমাপ। তো ব্যক্তিত্বের মূল্যায়ন বা পরিমাপ, এর আগে আমাদের একটু ব্যক্তিত্ব সম্পর্কে একটু জানা প্রয়োজন। ব্যক্তিত্ব আমরা জানি যে ব্যক্তিত্বর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে পার্সোনালিটি। পার্সোনালিটির শব্দের অর্থ হচ্ছে ব্যক্তিত্ব, আর পার্সোনা এসেছে পার্সোনা থেকে এসেছে পার্সোনালিটি, আর পার্সোনা শব্দের অর্থ হচ্ছে মুখোশ। তাহলে আমরা জানলাম যে পার্সোনা থেকে পার্সোনালিটি, আর পার্সোনা হচ্ছে মুখোশ। কেন মুখোশ থেকে ব্যক্তিত্ব? এটা একটা আলোচনার বিষয় এবং এটা একটা ইতিহাসও রয়েছে, সমৃদ্ধ ইতিহাস। মুখোশ, আমরা মুখোশ বলতে আমাদের যে প্রতিচ্ছবি, মুখচ্ছবি, এটা আমরা আসলে বলি। এখন মুখোশের সাথে ব্যক্তিত্বের কি সম্পর্ক রয়েছে? সম্পর্কটা হচ্ছে অতি প্রাচীনকালের। প্রাচীনকালে মানুষ যখন অভিনয় করত তখন এই মুখোশ পরে অভিধান করত, মুখোশ পরিধান করেই তারা অভিনয়টা করত। কারণটা হচ্ছে তখন যখন কোনো নাটক বা নাট্যাংশ বা নাটিকা যখন পরিচালনা করা হতো তখন মেয়েদেরকে পাওয়া যেত না। মানে নায়িকা হিসেবে কাকে সাধারণত মেয়েদেরকেই তো নেওয়া হয়, এই মেয়েরা অভিনয়ে আসতো না বা আসতে দিত না বা আসতে চাইতো না। তাহলে নাটকের জন্য তো নায়িকার অবশ্যই প্রয়োজন ছিল। তখন পুরুষরাই মেয়েদের পোশাক পরে, মুখোশ পরিধান করে এরপরে নায়িকার পাঠ নিত। তার মানে হচ্ছে এই মুখোশের মধ্য দিয়ে তারা একটা চরিত্র, একটা ব্যক্তিত্ব তারা ফুটিয়ে তুলত। বিশেষ করে এখন এই যে পার্সোনা আমরা জানি একটা বড় একটা বিউটি পার্লার রয়েছে বাংলাদেশে, খুব উঁচু মানের। সেখানে এই পার্সোনা শব্দটি কেন ব্যবহার করেছে কারণ সেখানে আমরা কেন যাই, পার্সোনায় কেন যাই? বিশেষ করে মেয়েরা পার্সোনাতে যায়, তারা যায় সেখানে সাজসজ্জার জন্য, তাদের যে অবয়বটা এটাকে আরো সুন্দর করার জন্য। তার মানে হচ্ছে সেখানে এত সুন্দরভাবে মুখোশটাকে পরিধান করিয়ে দেওয়া হয় যে তার সৌন্দর্য আরো বেড়ে যায়। যে এরকমও হয় অনেক সময় যে একজন তার স্ত্রীকে পার্সোনায় নিয়ে গেল বা কোনো বিউটি পার্লারে নিয়ে যাওয়ার পর তাকে খুব সুন্দর করে সাজসজ্জা করিয়ে দেওয়া হলো। পরবর্তীতে সে যখন নিচে দাঁড়িয়ে থাকবে, যখন তার স্ত্রী তার পাশে আসবে, সে কিন্তু পরিচয় না দিলে স্ত্রীকেও চিনবে না। এই পার্সোনা বা মুখোশের বা বিউটি পার্লারের এরকম একটা কারিশমা আমরা দেখতে পাই। অনেক ছবিতেও আমরা দেখি যে নায়কদেরকে মেয়ে সাজানো হয়, আবার নায়িকাদেরকে ছেলে সাজানো হয়। হ্যাঁ, বোঝা যায় না। খুব যদি ভালো দৃষ্টি কোণ থেকে যদি আমরা দেখি তাহলে হয়তো কিছুটা বুঝতে পারি, কিন্তু এখন বর্তমানে যে অবস্থা বিউটি পার্লারের, সেখানে যদি এইভাবে যদি মুখোশটা পরিয়ে দেওয়া হয় তাহলে আসলে তাকে বাইরে থেকে চেনার কোনো উপায় থাকে না। তো যাই হোক, তো সেখানে এই মুখোশ পরে যেহেতু একজন আরেকজনের ব্যক্তিত্ব ফুটিয়ে তুলত, সে কারণে এই মুখোশ থেকে আসছে ব্যক্তিত্ব, অর্থাৎ পার্সোনা থেকে আসছে পার্সোনালিটি। তাহলে পার্সোনালিটি আমরা জানলাম যে একটা ব্যক্তিত্ব, একটা রূপ ফুটিয়ে তোলা,
এখন ব্যক্তিত্ব বলতে আমরা আসলে কি বুঝি? আমরা বুঝি যে এমন কতগুলো গুণাবলীর সমন্বয় যার সাহায্যে আমরা একজনকে আরেকজন থেকে আলাদা করতে পারি। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা রয়েছে প্রত্যেকেই শিক্ষার্থী, এবং আমরা যারা শিক্ষাদান করি আমরা প্রত্যেকেই শিক্ষক। যেহেতু শিক্ষাদান করি সেক্ষেত্রে হয়তো শিক্ষক আমরা, কিন্তু প্রত্যেকটা শিক্ষকের যে পার্সোনালিটি সেটা কিন্তু আলাদা আলাদা থাকে। তার শব্দ চয়ন থেকে শুরু করে তার স্টাইল, তার বাচনভঙ্গি সব কিছু কিন্তু আলাদা আলাদা থাকে। তার চেহারা, সব জায়গায় আমরা কিন্তু আলাদা একটা স্বতন্ত্র রূপ আমরা কিন্তু দেখতে পাই। যেমনটা দেখতে পাই শিক্ষকের ক্ষেত্রে, তেমনটা দেখতে পাই আমরা শিক্ষার্থীর ক্ষেত্রে, তেমনটা আমরা দেখতে পাই খেলোয়াড়দের ক্ষেত্রে। প্রত্যেকটা খেলোয়াড়, কিছু কিছু খেলোয়াড় আছে যারা প্রত্যেকেই ভালো খেলে, কিন্তু যদি আমরা আলাদা করি তাহলে কিন্তু ইন্ডিভিজুয়াল আমরা কিন্তু তার পারফরমেন্স আমরা কিন্তু দেখতে পাই। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যদি আমরা একটু তাকাই, আমরা সাকিব আল হাসানের কথা বলতে পারি, আমরা মাশরাফি বিন মুর্তজার কথা বলতে পারি, আমরা মুশফিকুর রহিমের কথা বলতে পারি। তো প্রত্যেকে কিন্তু খুব উঁচুমানের প্লেয়ার, উচ্চমানের খেলোয়াড় আর কি তাদের স্বক্ষেত্রে। কিন্তু তারা কখনো কখনো বলা হয় যে পঞ্চপাণ্ডব, মানে এক পঞ্চপাণ্ডব যখন বলা হয় তখন তারা কিন্তু এক, কিন্তু পারফরমেন্স যখন বিচার করা হয় তখন কিন্তু আলাদা আলাদা বৈশিষ্ট্য কিন্তু ফুটে ওঠে, তার মানে আলাদা আলাদা ব্যক্তিত্ব কিন্তু ফুটে ওঠে। তাহলে সেই রাইডার কিন্তু সেটাই বলেছেন যে ব্যক্তিত্ব হচ্ছে এমন কতগুলো গুণাবলীর সমন্বয় যার সাহায্যে আমরা একজন ব্যক্তিকে আরেকজন ব্যক্তি থেকে আলাদা করতে পারি। তো যাই হোক, আমরা জানলাম যে মুখোশ বা পার্সোনা থেকে পার্সোনালিটি আসছে এবং ব্যক্তিত্ব কি সেটা সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা নিলাম। এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে ব্যক্তিত্ব কিভাবে পরিমাপ করা যায় বা কিভাবে মূল্যায়ন করা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু আগে জানলাম যে প্রত্যেকের ব্যক্তিত্বে আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে, মানে স্বাতন্ত্র্য ভাব রয়েছে। এখন এগুলো কিভাবে মূল্যায়ন করা যাবে বা কিভাবে পরিমাপ করা যাবে, এটা মূল্যায়নের জন্য দুই ধরনের অভিক্ষা রয়েছে। অভিক্ষা হচ্ছে, এক নম্বর হচ্ছে অভিক্ষা, প্রিয় শিক্ষার্থী, আমরা জানলাম যে ব্যক্তিত্বের মূল্যায়নের জন্য দুই ধরনের অভিক্ষা রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে প্রক্ষেপণমূলক অভিক্ষা, এটাকে প্রতিফলনমূলক অভিক্ষাও বলা হয়, আর এটাকে ইংলিশে প্রজেক্টিভ টেস্ট বলা হয়। আমি আবার বলছি যে ব্যক্তিত্বের মূল্যায়নের জন্য দুই ধরনের অভিক্ষা রয়েছে। এক নম্বর হচ্ছে প্রক্ষেপণমূলক অভিক্ষা, এটাকে প্রতিফলনমূলক অভিক্ষাও বলা হয়, আবার এটাকে প্রজেক্টিভ টেস্টও বলা হয়। আরেকটি অভিক্ষা রয়েছে, সেটা হচ্ছে অপ্রক্ষেপণমূলক অভিক্ষা, এটাকে নন প্রজেক্টিভ টেস্ট বলা হয়। আজকে আমরা প্রক্ষেপণমূলক অভিক্ষা নিয়ে আলোচনা করব। প্রক্ষেপণমূলক অভিক্ষা বা প্রতিফলনমূলক অভিক্ষা কি? প্রক্ষেপণ বা প্রতিফলনমূলক অভিক্ষায় ব্যক্তির সামনে অস্পষ্ট, দ্ব্যর্থহীন, অসংগঠিত উদ্দীপক উপস্থাপন করে তাকে এর প্রতি প্রতিক্রিয়া করতে বলা হয়। আমি আবারও বলছি, ব্যক্তির সামনে একটি ছবি দেওয়া হবে, সেই ছবিটির কোনো যেমন তার রূপ থাকতে পারে, সেটার কোনো নির্দিষ্ট একটা আকারও থাকতে পারে, কিন্তু সেটা দ্ব্যর্থবোধক। দ্ব্যর্থবোধক বলতে বোঝানো হয়েছে তার কোনো অর্থ নেই, মানে স্পষ্ট প্রতীয়মান তার কোনো অর্থ থাকবে না, তাকে স্পষ্ট করে আমরা কোনো কিছুই বলতে পারবো না, বা তার সম্পর্কে আমাদের মূলত স্বতন্ত্র কোনো মনোভাব থাকবে না। সেটাই বলছে যে ব্যক্তির সামনে একটি অস্পষ্ট, দ্ব্যর্থবোধক বা অসংগঠিত উদ্দীপক উপস্থাপন করে তাকে এর প্রতি প্রতিক্রিয়া করতে বলা হয়।
আমরা জানি প্রতিক্রিয়া কি। প্রতিক্রিয়া হচ্ছে, যেমন আমি তোমাকে যদি তোমাদেরকে যদি একটি প্রশ্ন করি, সেই প্রশ্নের তোমরা যে উত্তর দিবে সেটা হচ্ছে প্রতিক্রিয়া। হ্যাঁ, আমরা জানি প্রতিক্রিয়া এবং এই রেসপন্স। তাহলে এখানে ব্যক্তিকে একটু আলাদা হচ্ছে যে ব্যক্তির সামনে যেই উদ্দীপকটা উপস্থাপন করা হবে তার নির্দিষ্ট কোনো অর্থ নেই, নির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই, নির্দিষ্ট কোনো ধারাবাহিকতা তার মধ্যে নেই, কিন্তু তারপরও ব্যক্তিকে ওই ছবির প্রতি বা ওই বিষয়ের প্রতি তাকে প্রতিক্রিয়া করতে বলা হবে। এখানে দুটি বিষয় লক্ষণীয়। একটি হচ্ছে, যেই বিষয়টা বা যে উদ্দীপকটা ব্যক্তির সামনে উপস্থাপন করা হবে তা সকলের কাছে সমান। আমি যেভাবে দেখব তোমরা প্রত্যেকেই সেভাবে দেখবে, কিন্তু প্রতিক্রিয়া করার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া আসবে। কারণ কোনো, যেমন একটি বাগানে যদি কাউকে অনেকগুলো ছেলে মেয়ে যদি পরিদর্শনের জন্য নিয়ে যাওয়া হয়, তারা ঘণ্টাব্যাপী বাগানটা পরিদর্শন করবে, একই বাগান, কিন্তু ওখান থেকে সবাইকে যখন নিয়ে আসা হবে তখন ওই বাগান সম্পর্কে যদি প্রত্যেককে আলাদা আলাদা করে জিজ্ঞেস করা হয়, প্রত্যেকে কিন্তু আলাদা আলাদাভাবে বলবে। কেউ বলবে তার গাছের যেই সজীবতা বা সবুজাব এগুলো ভালো লেগেছে, কেউ বলবে যে ওখানে পাখি ডাকছিল সেটা ভালো লেগেছে, কেউ বলবে যে সেখানে যেই নিবিড়তা বা যে ফুলগুলো সেটা ভালো লেগেছে। মানে এক একজন এক এক প্রতিক্রিয়া করবে। ঠিক এখানেও তেমনটি হবে যে সবাই একই রকম দেখবে, কিন্তু প্রতিক্রিয়া করার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া আসবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে তাকে এমনভাবে তাকে আত্মপ্রকাশের জন্য নিবেদিত করা হবে যে সে তার নিজেও টের পাবে না যে কিভাবে তার ব্যক্তিত্বটাকে সে নিজেই ফুটিয়ে তুলছে। মানে একেবারেই একটা মানে এমন একটা ভাব, এমন একটা বিষয় যে সে সেখানে ওই অস্পষ্ট ছবিগুলো সম্পর্কে সে প্রতিক্রিয়া করতেছে। যেহেতু তার সামনে প্রতিক্রিয়া করতে বলা হয়েছে, সে প্রতিক্রিয়া করছে। এখন এই প্রতিক্রিয়া করতে গিয়ে সে তার মনের ভাব সব কিছু প্রকাশ করে দিচ্ছে, কিন্তু এর মধ্যে দিয়ে তার যে ব্যক্তিত্বটা ফুটিয়ে উঠছে বা ফুটিয়ে তুলছে সে নিজে তা টের পাচ্ছে না। তাহলে আমরা কি জানলাম? যে প্রক্ষেপণমূলক অভিক্ষা হচ্ছে সেখানে ব্যক্তির সামনে অস্পষ্ট কোনো উদ্দীপক তার সামনে উপস্থাপন করা হবে এবং ব্যক্তিকে সেটি প্রতিক্রিয়া করতে বলা হবে, আর এই প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে ব্যক্তির মূল্যায়ন বা ব্যক্তির পরিমাপ হয়ে যাবে। যাই হোক, প্রিয় শিক্ষার্থী, এই প্রক্ষেপণমূলক অভিক্ষা দুই ধরনের প্রক্ষেপণমূলক অভিক্ষার কথা আমরা পেয়েছি। এক নম্বর হচ্ছে রোশাক-কালের সাব অভিক্ষা ও শিক্ষার্থী, যেটা বলছিলাম যে প্রক্ষেপণমূলক অভিক্ষা, যতগুলো প্রক্ষেপণমূলক অভিক্ষা রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে রোশাক-কালের সাব অভিক্ষা ও কাহিনী সংপ্রত্যক্ষণ অভিক্ষা। আমরা একটু রোশাক-কালের সাব অভিক্ষা সম্পর্কে একটু আলোচনা করি যে কিভাবে রোশাক-কালের সাব অভিক্ষার মাধ্যমে ব্যক্তির ব্যক্তিত্ব নিরূপণ করা যায়। যে শিক্ষার্থী, সুইজারল্যান্ডের মনোচিকিৎসক হারম্যান রোশাক 1921 সালে এই ব্যক্তির ব্যক্তিত্ব মূল্যায়ন করার জন্য বা পরিমাপ করার জন্য এই অভিক্ষাটি তৈরি করেন। তার নাম অনুসারে এই অভিক্ষার নাম হয় রোশাক-কালের সাব অভিক্ষা। আমি আবারও বলছি, সুইজারল্যান্ডের মনোচিকিৎসক হারম্যান রোশাক 1921 সালে এই ব্যক্তির ব্যক্তিত্ব মূল্যায়ন করার জন্য অভিক্ষাটি প্রণয়ন করেন। তার নাম অনুসারে এই অভিক্ষার নামকরণ করা হয় রোশাক-কালের সাব অভিক্ষা। এই অভিক্ষায়
10টি কালির ছাপ বিশিষ্ট কার্ড নিয়ে তৈরি। আমি বলছি যে অভিক্ষায় কালির ছাপ হচ্ছে 10টি কালির ছাপ বিশিষ্ট কার্ড। তাহলে কার্ড, এক একটা কার্ড আমরা যেমন আমরা তাস, তো অনেকেই তাসের সাথে পরিচিত, আমরা দেখেছি এই তাসের মতো মনে করে এক একটা কার্ড, এই এক একটা কার্ড সেখানে রোশাক কালির ছাপ অভিক্ষায় 10টি কালির ছাপ বিশিষ্ট কার্ড ব্যবহার করা হয়েছে। 10টি কালির ছাপ বিশিষ্ট কার্ড ব্যবহার করা হয়েছে। এর মধ্যে 5টি কালো ও ধূসর বর্ণের, 5টি কালো ও ধূসর বর্ণের, 2টি কালো ও লাল বর্ণের, বাকি 3টি অন্য অন্য বর্ণের। প্রিয় শিক্ষার্থী, আমরা জানলাম রোশাক কালির ছাপ অভিক্ষায় 10টি কালির ছাপ বিশিষ্ট কার্ড নিয়ে গঠিত হয়েছিল। এর মধ্যে 5টি হচ্ছে কালো ও ধূসর বর্ণের, 2টি কালো ও লাল বর্ণের এবং বাকি 3টি অন্য অন্য বর্ণের। অর্থাৎ সকল রং মিশিয়েই কিন্তু এই কার্ডগুলো তৈরি করা হয়েছিল এবং এই কার্ডগুলোতে এক একটি কার্ডগুলোতে অস্পষ্ট বা দ্ব্যর্থবোধক ছবি সংযুক্ত ছিল। আমরা আগেই কিন্তু বলেছি যে এই প্রক্ষেপণমূলক অভিক্ষায় যে কার্ড ব্যবহার করা হবে বা যে ছবি ব্যবহার করা হবে বা যে উদ্দীপক ব্যবহার করা হবে বা যে বিষয় ব্যবহার করা হবে, সেই কোনো বিষয়েরই কিন্তু বা কোনো উদ্দীপকেরই কিন্তু কোনো নির্দিষ্ট কোনো অর্থ থাকবে না, মানে এগুলো স্পষ্ট থাকবে না। তাহলে স্পষ্টভাবে যদি না থাকে তাহলে সেই বিষয় নিয়ে বা সেই উদ্দীপক নিয়ে আমরা কিন্তু কোনো স্পষ্টভাবে কোনো কিছু বলতে পারবো না। তাহলে আমরা কি দেখলাম যে রোশাক কালির ছাপ অভিক্ষায় 10টি কালির ছাপ বিশিষ্ট কার্ড নিয়ে তৈরি। এর মধ্যে 5টি কার্ড কালো ও ধূসর বর্ণের, 2টি কার্ড কালো ও লাল বর্ণের এবং বাকি 3টি হচ্ছে অন্য অন্য বর্ণের। এখন কাজ কি? এখন কাজ হচ্ছে এই 10টি কার্ড একজন অভিক্ষার্থীকে একটি একটি করে কার্ডগুলো দেখানো হবে। ব্যক্তি যতক্ষণ খুশি, যেভাবে খুশি কার্ডগুলোকে সে দেখতে পারবে। আমি আবারও বলছি, এই যে 10টি কার্ড, এই 10টি কার্ড ব্যক্তির সামনে উপস্থাপন করা হবে একটি একটি করে। এক একটি কার্ড ব্যক্তির সামনে উপস্থাপন করা হবে এবং ব্যক্তি যতক্ষণ খুশি, যেভাবে খুশি, সাধারণত কোথাও কোথাও উল্লেখ রয়েছে 2 মিনিটের কথা উল্লেখ রয়েছে, কিন্তু সম্পূর্ণ সিস্টেমটা হচ্ছে ব্যক্তি যতক্ষণ খুশি, যেভাবে খুশি সে কার্ডগুলোকে দেখতে পারবে। এই দেখার পর ব্যক্তি কি দেখেছে এগুলো সে বলবে, সেটা আবার লিপিবদ্ধ করে রাখা হবে। আমি আবারও বলছি, ব্যক্তি এক একটি কার্ড দেখে যা বলবে, কার্ডে সে কি দেখতে পাচ্ছে সেগুলিই সে বলবে, প্রতিক্রিয়া করবে। তার এই প্রতিক্রিয়া কি করবে? যে অভিক্ষক যিনি রয়েছেন তিনি এই অভিক্ষার্থীর প্রতিক্রিয়াগুলো লিপিবদ্ধ করে রাখবেন, সংরক্ষণ করে রাখবেন। এভাবে 10টি কার্ড তার অভিক্ষার্থীর দেখা শেষ হয়ে গেলে তাকে ধন্যবাদ জানিয়ে বিদায় দেওয়া হবে। আশা করি বুঝতে পারছো যে সিস্টেমটা কি। সিস্টেমটা হচ্ছে একজন অভিক্ষার্থীর যখন আমরা তার ব্যক্তিত্বের মূল্যায়ন করব বা পরিমাপ করব, তাকে একটা নির্দিষ্ট রুমে এনে তাকে কি করব? তাকে বলবো যে এই একটা নির্দিষ্ট প্রক্রিয়া বা নির্দিষ্ট একটা খেলা বা নির্দিষ্ট একটা নিয়ম মানার জন্য আপনাকে এখানে নিয়ে আসা হয়েছে। এরপর আপনার সাথে একটা খেলা খেলতে যাচ্ছি বা একটা প্রক্রিয়া আমরা অংশগ্রহণ আপনাকে করাতে চাচ্ছি। মানে সে যেন স্বতঃস্ফূর্তভাবে সে তার প্রতিক্রিয়াটা দিতে পারে, তাকে এমন একটা অবস্থার মধ্যে নিয়ে আসতে হবে, তার সাথে একটা সহজ সরল সম্পর্ক গড়ে তুলতে হবে। যদি সে ভয় পায় তাহলে কিন্তু তার সত্যিকারের যে ব্যক্তিত্ব এটা কিন্তু আমরা মূল্যায়ন করতে পারবো না।
এজন্য যাকেই ব্যক্তিত্ব মূল্যায়নের জন্য নিয়ে আসা হবে তার সাথে অভিক্ষকের একটা ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করতে হবে। তাহলেই কেবলমাত্র কিন্তু সে তার প্রতিক্রিয়ার যে সিস্টেমগুলো বা প্রতিক্রিয়াগুলো সুন্দরভাবে উপস্থাপিত হবে। তো যাই হোক, তাহলে এভাবে 10টি কার্ড তাকে আমরা দেখাবো, এক একটি করে দেখাবো। হ্যাঁ, দেখানোর পর সে যা বলেছে তা আমরা সংরক্ষণ করব। এখন আমরা কি করব? যখন ব্যক্তির কার্ডগুলো সম্পর্কে তার প্রতিক্রিয়া করা শেষ হয়ে গেল, আমরা সংরক্ষণও করলাম। সংরক্ষণ করার পরে কাজ কি? সংরক্ষণ করার আমরা যেহেতু আমাদের উদ্দেশ্য হচ্ছে কি ব্যক্তিত্ব মূল্যায়ন করা, আমরা 3টা বৈশিষ্ট্যের ভিত্তিতে কার্ডগুলো মূল্যায়ন করব। আমরা কয়টি বৈশিষ্ট্যের ভিত্তিতে? 3টি বৈশিষ্ট্যের ভিত্তিতে। সে 3টি হচ্ছে, 1 নম্বর, প্রিয় শিক্ষার্থী, দেখো 3টি বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা তার ওই প্রতিক্রিয়াগুলোকে আমরা মূল্যায়ন করার চেষ্টা করব। আমরা একটু আগে জানলাম যে ব্যক্তি কিন্তু ওই 10টি কার্ড সম্পর্কে আলাদা আলাদা তার প্রতিক্রিয়া করে গেছেন। আমরা সেই প্রতিক্রিয়াগুলো সংরক্ষণ করেছি। এখন আমরা দেখব তার প্রতিক্রিয়ার মধ্যে এই 3টা বৈশিষ্ট্যের কোনটি রয়েছে বা কি কি রয়েছে। সে কি ছবিগুলোকে সামগ্রিকভাবে প্রতিক্রিয়া করেছে, নাকি খণ্ড খণ্ড বা অংশ অংশ বিশেষ সে প্রতিক্রিয়া করেছে? আমি আশা করি বুঝতে পারছো, সামগ্রিক মানে হচ্ছে সকল বিষয়, সেখানে সকল বিষয়গুলো উপস্থাপন করা থাকবে। আর খণ্ডিত হচ্ছে অংশ অংশ, একটু একটু একটু। এছাড়া সে কি ছবির আকৃতি দেখেছে, রং দেখেছে, না আকৃতি বা অন্য কিছু দেখেছে কিনা? আমি আবার বলছি, সে কি ছবির আকৃতি নিয়ে প্রতিক্রিয়া করেছে কিনা, নাকি রং নিয়ে প্রতিক্রিয়া করেছে, নাকি অন্য কিছু নিয়ে সে প্রতিক্রিয়া করেছে? 3 নম্বরে হচ্ছে, সে কি ছবিগুলোকে মানুষ হিসেবে দেখেছে কিনা, নাকি জন্তু হিসেবে দেখেছে? প্রিয় শিক্ষার্থী, একটু ভালো মতো খেয়াল করো, আমরা কিন্তু তার প্রতিক্রিয়াগুলো কিন্তু সংরক্ষণ করেছি। এখন সংরক্ষণ শুধু করলেই হবে না, এটাকে মূল্যায়ন করতে হবে। এখন মূল্যায়ন যে করব, কিভাবে মূল্যায়ন করব? 3টি বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা মূল্যায়ন করব। সে 3টি বৈশিষ্ট্য হচ্ছে, সে ছবিগুলোকে কি সামগ্রিকভাবে দেখেছে কিনা, মানে সব দেখেছে কিনা, সব ছবির সব আদ্যপান্ত তার নজরে এসেছে কিনা, বা সে কি অংশ বিশেষ দেখেছে, খণ্ড খণ্ড, যে না এইটুকু 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 এরকম। দ্বিতীয়ত হচ্ছে, সে ছবির কি আকৃতি দেখেছে, নাকি রং, মানে কোন ছবির কোন বিষয়টা তাকে প্রতিক্রিয়া করাইতে তাকে সহযোগিতা করছে বা মনোযোগ আকর্ষণ করছে তার। তৃতীয়ত হচ্ছে, সে ছবিগুলোকে, যে ছবিগুলোতে কিন্তু অবশ্যই অস্পষ্ট, হ্যাঁ দ্ব্যর্থহীন, কিন্তু তারপরও সে ছবিগুলোকে মানুষ হিসেবে দেখেছে কিনা, নাকি জন্তু হিসেবে দেখেছে। এখন আমরা দেখব যে সে যদি এইভাবে বা এর কোনো একটি তার প্রতিক্রিয়ার মধ্যে থাকে, তাহলে সে কেমন ব্যক্তিত্বের অধিকারী। আমি আবারও বলছি, যদি তার যে প্রতিক্রিয়াগুলো রয়েছে সেই প্রতিক্রিয়ার মধ্যে এই বৈশিষ্ট্য, এই যে 3টি বৈশিষ্ট্য, এই 3টি বৈশিষ্ট্যের যদি কোনো একটি যদি থাকে, তাহলে সে কেমন ব্যক্তিত্বের অধিকারী হবে।
সে যদি ছবিগুলোকে সামগ্রিকভাবে যদি প্রতিক্রিয়া করে থাকে তাহলে সে তাত্ত্বিক জ্ঞানের অধিকারী, এরকম ব্যক্তিত্বের অধিকারী হবে। তাত্ত্বিক ব্যক্তিত্বের অধিকারী, তাত্ত্বিক আমরা তার সকল একেবারেই তার সব বিষয়, হ্যাঁ, তার একটা জানাশোনা এরকম একটা ভাব তার মধ্যে থাকে, এরকম অনেক ব্যক্তি কিন্তু আমাদের সমাজে রয়েছে। হ্যাঁ, এরকম ব্যক্তিত্বের অধিকারী কিন্তু রয়েছে যে সে নিজেকে এমনভাবে উপস্থাপন করতে চায় যে তার এই বিষয়টা তার সকল জানা, সবার আগেই সেই বিষয়টাকে উত্তর দেওয়ার চেষ্টা করে, পারুক বা না পারুক। এরকম ব্যক্তিত্বের অধিকারী কিন্তু আমাদের সমাজে কিন্তু রয়েছে। তাহলে সে তেমন ব্যক্তিত্বের অধিকারী বলা হয়েছে। আর যদি সে খণ্ডিতভাবে দেখে তাহলে কেমন ব্যক্তিত্ব? তাহলে তার খুঁটিনাটি বিষয়ে তার একটু আগ্রহ বেশি, এরকম ব্যক্তিত্বের অধিকারী। এরকম ব্যক্তিত্ব আমাদের সমাজে রয়েছে কিনা বলো, যে খুঁটিনাটি বিষয়ে তার আগ্রহ, যে এই জিনিসটা এখানে কেন, এটাকে এখানে রাখলাম। সংসারে অনেক সময় দেখা যায় বাবা মায়ের মধ্যে একটু ঝগড়া লেগে যায় যে বাবা একটা জিনিস একটা জিনিস এখানে রেখেছে, সেটা সে সেখানে খুঁজে পাচ্ছে না, এটা নিয়ে একটা তুমুল একটা হট্টগোল অবস্থা, হ্যাঁ, মারামারি কাটাকাটির একটা অবস্থা, মানে সামান্য বিষয় নিয়ে বিশাল আকার ধারণ করে ফেলে। এরকম কিন্তু আমাদের সমাজে এরকম ব্যক্তি কিন্তু রয়েছে। তো যাই হোক, তাহলে আমরা দেখলাম সামগ্রিক হলে সে তাত্ত্বিক জ্ঞানের অধিকারী, আর যদি খণ্ডিত হয়, সে যদি খণ্ডিতভাবে দেখে তাহলে সে খুঁটিনাটি বিষয়ে, সামান্য বিষয়ে তার আগ্রহ অনেক বেশি, এরকম ব্যক্তিত্ব তার মধ্যে প্রকাশ পাবে। এরপর ছবির আকৃতি, রং বা অন্য কিছু। এখানে বলা হয়েছে ব্যক্তি যদি ছবির রং দ্বারা যদি তার প্রতিক্রিয়া প্রকাশ করে থাকে, মানে ছবিতে রং কি ছিল আমরা কিন্তু আগেই বলেছি যে 10টি যে কার্ড, এর মধ্যে 5টি কালো ধূসর বর্ণের, 2টি কালো লাল বর্ণের এবং 3টি অন্যান্য বর্ণের, এটা কিন্তু আমরা বলেছিলাম। তাহলে সে সেই ছবিগুলোর শুধুমাত্র রং দ্বারা তার মনোযোগ আকর্ষিত হয়েছে কিনা, মানে সে রঙের প্রতিক্রিয়া করেছে কিনা। যদি সে রঙের প্রতিক্রিয়া করে থাকে তাহলে সে কেমন ব্যক্তিত্বের অধিকারী হবে? তাহলে সে অসংযত আবেগের ব্যক্তিত্বের অধিকারী হবে। আমরা অনেকেই আছি যে আমাদের আবেগটাকে আমরা কন্ট্রোল করতে পারি না, আমরা সংযত করতে পারি না। হ্যাঁ, সামান্য বিষয়ে আমরা খুব কাঁদি, হ্যাঁ, সামান্য বিষয়ে আমরা খুব হাসি, আবার সামান্য একটু বিষয়ে কিন্তু আমরা খুব রেগে যাই। হ্যাঁ, মানে আমাদের ক্রোধ জেগে ওঠে সামান্য একটু বিষয়। এরকম ব্যক্তিত্বের অধিকারী কিন্তু আমাদের সমাজে কিন্তু রয়েছে, এবং কি যদি আমরা যাই আমাদের পরিবারেও কিন্তু রয়েছে। তাহলে সেটা হচ্ছে যদি সে রঙের প্রতি যদি সে প্রতিক্রিয়া প্রকাশ করে থাকে তাহলে তার ব্যক্তিত্ব আমরা ধরে নেব সে তার আবেগটা হচ্ছে অসংযত। আর যদি আকৃতি, রং, বর্ণ কিছু সকল বিষয়গুলো নিয়ে যদি সে প্রতিক্রিয়া প্রকাশ করে তাহলে তার আবেগটা হচ্ছে সংযত। তাহলে এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে রং নাকি রং ও আকৃতি, দুটা। রং যদি শুধুমাত্র রংকে নিয়ে সে প্রতিক্রিয়া করে তাহলে তার অসংযত আবেগ এরকম টাইপ ব্যক্তিত্বের অধিকারী সে হবে। আর যদি সে রং, অন্য কিছু বা ছবির আকৃতি এসব সব বিষয় নিয়ে যদি সে প্রতিক্রিয়া করে তাহলে আমরা ধরে নেব সে সংযত আবেগ এই টাইপের ব্যক্তিত্বের অধিকারী। এরপরে মানুষ নাকি জন্তু। মানুষ হিসাবে সে যদি সে ছবিগুলোকে সে যদি মানুষ হিসাবে দেখে তাহলে সে অত্যন্ত বিবেকবান, অত্যন্ত গতিশীল, হ্যাঁ, এই টাইপের ব্যক্তিত্বের অধিকারী তাকে ধরে নেওয়া হবে। যদি সে ছবিগুলোকে, যে ছবিগুলো দ্ব্যর্থহীন বা অস্পষ্ট ছবি তার সামনে উপস্থাপন করা হয়, সেই ছবিগুলোকে সে যদি মানুষ হিসেবে প্রত্যক্ষণ করে, মানুষ হিসেবে প্রতিক্রিয়া করে, তাহলে সে অত্যন্ত বিবেকবান, হ্যাঁ, অত্যন্ত গতিশীল টাইপের ব্যক্তিত্ব অধিকারী সে এটা প্রকাশ পাবে। আমরা আমাদের সমাজে কিন্তু এই ধরনের লোকও কিন্তু দেখতে পাই যে যারা বিবেক রয়েছে, যারা বিবেকবান, যারা গতিশীল, হ্যাঁ, যারা যাদের কাজের প্রতি খুব তারা নিবেদিত, হ্যাঁ, এই ধরনের ব্যক্তিত্ব কিন্তু আমাদের সমাজে কিন্তু রয়েছে। তাহলে এটা আমরা কখন পাবো? যখন সে ছবিগুলোকে মানুষ হিসেবে দেখবে। আর যদি সে ছবিগুলোকে জন্তু হিসেবে দেখে তাহলে তার চিন্তা শক্তির সীমাবদ্ধতা প্রকাশ পায়। চিন্তা শক্তির সীমাবদ্ধতা, সেটা স্ট্রিক্ট, মানে এই পর্যন্তই, এর বাইরে গিয়ে কাজ করার মতো ক্ষমতা তার নেই। হ্যাঁ, এই যত ভালো ভালো কিছু হয়েছে তারা ওই সমস্ত লোক কিন্তু তারা ওই সীমাবদ্ধতার বাইরে গিয়ে কাজ করেছে।
যখনই বাইরে গিয়ে কাজ করবে, ইতিবাচক কাজ করবে, মানুষের জন্য কাজ করবে, সমাজের জন্য কাজ করবে, তখন কিন্তু তার মেধাটা কিন্তু আরও বেশি বিকশিত হবে। আল্লাহ তার মেধাটাকে বাড়িয়ে দিবে। হ্যাঁ, সে সমাজের জন্য কাজ করতে পারবে। এই টাইপের লোক কিন্তু আমাদের সমাজে ছিল, আছে এবং থাকবে। এই টাইপের লোক যদি না থাকে তাহলে কিন্তু আমাদের সমাজটাকে এই যে আজকের যে অত্যাধুনিকতা, হ্যাঁ, আমরা যে পেয়েছি, এই টাইপের লোকদের জন্যই কিন্তু পেয়েছি। এরা যদি না থাকতো, মানে একটা সীমাবদ্ধতার বাইরে গিয়ে যদি তারা কাজ না করতো, তাহলে কিন্তু অতিরিক্ত কাজ না করতো, তাহলে কিন্তু আজকের এই বিশ্ব আমরা পেতাম না। তাহলে এখানে যে বিষয়টা আমরা দেখলাম যে যদি সে ছবিগুলোকে মানুষ হিসেবে দেখে তাহলে সে বিবেকবান, গতিশীল এটা বলা হয়েছে। আর যদি সে জন্তু হিসেবে দেখে তাহলে তার সীমাবদ্ধ, মানে যতটুকু তাকে দেওয়া হয়েছে ঠিক ততটুকুই, এর বাইরে গিয়ে সে কোনো চিন্তা করতে পারবে না। হ্যাঁ, আমরা যখন 9-10-এ যখন আমরা যে অঙ্ক করতাম, তখন একটা অনুশীলনের একটা অঙ্ক আমাদেরকে করে দেওয়া হতো আর বলতো বাকিগুলো তোমরা করো। কিন্তু যারা গতিশীল তারা কি করতে পারতো? তারা একটা অঙ্কের এই ধারাবাহিকতায় সূত্রগুলো মুখস্থ ছিল, সূত্রগুলো আয়ত্ত ছিল, তারা অন্য অঙ্গগুলো তারা করে যেতে পারতো। কিন্তু যাদের এই চিন্তা শক্তি সীমাবদ্ধ, মানে রেস্ট্রিক্ট ছিল, তারা ওই একটার মধ্যে একটা করে দিলে একটাই পারতো, অন্যটা তারা করতে পারতো না। এরকম ছাত্রছাত্রীও কিন্তু আমরা দেখতে পাই। তো যাই হোক, তাহলে এই যে এগুলো হচ্ছে সে ওই টাইপের ব্যক্তিত্ব। তাহলে আমরা কি পাইলাম? যে প্রক্ষণমূলক অভিক্ষার মধ্যে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে রোশাক-কালিসা অভিক্ষা। সে অভিক্ষায় 10টি কার্ড ব্যবহার করা হয়, সেটা আমরা জেনেছি, এবং 3টি বৈশিষ্ট্যের ভিত্তিতে মূল্যায়ন করা হয়, সেটা আমরা জানলাম। এবং সে এই 3টি বৈশিষ্ট্যের মধ্যে যদি সে পড়ে যায়, সে যদি অন্তর্নিহিত হয়, তাহলে সে কেমন ব্যক্তিত্বের অধিকারী। তার মানে হচ্ছে আমরা ব্যক্তিত্ব পরিমাপ করতে পারলাম, হ্যাঁ, যে কে কেমন ব্যক্তিত্বের অধিকারী এটার দিয়ে। কিন্তু এখন কথা হচ্ছে যে এখানেও কিন্তু একটা সীমাবদ্ধতার দেওয়া আছে। 3টি বৈশিষ্ট্যের ভিত্তিতে একটা মানুষকে মূল্যায়ন করা বা পরিমাপ করা, এটা কিন্তু খুব কঠিন একটা ব্যাপার। হ্যাঁ, যে এটাই যে সঠিক হবে তা কিন্তু নয়। তারপরও এর মধ্যে দিয়ে আমরা কিন্তু কিছুটা হলেও তার ব্যক্তিত্ব পরিমাপ করতে পারি। আর যে অভিক্ষক এখানে হবেন তাকে কিন্তু খুবই দূরদৃষ্টি সম্পন্ন হতে হবে, প্রচুর অভিজ্ঞতা তার থাকতে হবে, তাহলেই কিন্তু সে ব্যক্তিত্ব পরিমাপ করতে পারবেন বা ব্যক্তিত্বের মূল্যায়ন করতে পারবেন। তো প্রিয় শিক্ষার্থী, আমরা মোটামুটি আজকে জানতে পারলাম যে মানুষের ব্যক্তিত্ব মূল্যায়ন বা পরিমাপ করা যায়। হ্যাঁ, তো আশা করি তোমরা বুঝতে পারছো। আজকে এই পর্যন্তই। পরবর্তী দিনে আমরা অন্য পদ্ধতিগুলো যেগুলো রয়েছে বা অভিক্ষা যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।